তো আজকে আমাদের ফটোশপের আরেকটি ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা টুলবারের যে টুলস ইয়াগুলা এই যে কাজগুলা টুল সকল টুলসের কাজগুলো আমরা শিখছি। আজকে আরেকটি ক্লাস, ভিন্ন একটি ক্লাস। এখন এই টুলসগুলো আমরা দুই কলামে রাখতে পারি বা এক কলামে রাখতে পারি। এই যে এখানে একটা ক্লিক দিলে এক কলামে থাকে, এখানে একটা ক্লিক দিলে দুই কলাম। এখান থেকে আমরা কি টুলবারের নেমগুলো চেঞ্জ করে নিতে পারবো। আগের ক্লাসগুলোতে সবগুলোতে আমরা টুলস বারের সকল টুলসগুলো দেখছি। আজকে আমরা সেভ করা দেখব। তারপরে বিভিন্ন ফাইলে বিভিন্ন স্টাইলে সেভ করতে হয়, পিডিএফ, জেপিজি, বিভিন্ন ফরম্যাটে আমরা সেভ করব আজকে। তারপরে একটি ছবি এডিট করব আজকে। একটি ছবি সাইজ, বিভিন্ন সাইজে কিভাবে আমরা সাইজ করে ছবিটা এডিট করতে পারি। তো একটি ছবি ওপেন করতে হবে। সেই ছবিটি আমাদের রিসাইজ করার জন্য ছবিটি আমার গুগল থেকে ডাউনলোড করতে হবে। সেজন্য আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর একটি পেজ বানাবো। কি জানি আমরা যদি এই ছবিটাই নেই বা নিচে দেখতে পারি আরো ছবি থাকতে পারে। এখানে আরো ছবি আছে, অনেক ধরনের ছবি আছে। যদি আমরা একটা ছবি নিই, ধরি এই ছবিটাই নিব। এই ছবিটা বা আমরা যদি সোজা একটা ছবি নিতে চাই, সোজা আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে যদি এই ছবিটা নেই, এই ছবিটা একবারে স্ট্রেট আছে সোজা। এই ছবিটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। ছবির উপরে এসে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। এখান থেকে আমরা কোথায় সেভ করব? ডাউনলোড। ডাউনলোড ফোল্ডারে সেভ করার জন্য ডাউনলোডে ক্লিক দিলাম। এখান থেকে আমি নাম দিয়ে দিতে পারি 9900। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে ডাউনলোড হয়েছে। আমি ফাইল ম্যানেজারে গিয়েও ওপেন করতে পারি বা আমি এই ফটোশপ সফটওয়্যারটি থেকেও ওপেন করতে পারি। আমরা ওপেন দুইভাবে মতো করতে পারবো। আমরা এই ফাইল থেকে ওপেন দিব বা কন্ট্রোল ও দিব। শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল ও, বা ওপেন, ফাইল থেকেও ওপেন দিব। দেওয়ার পর আমরা যদি একটা ছবি ওপেন করতে চাই তাহলে একটার উপরে ক্লিক দিয়ে ওপেন। যদি আমি সিরিয়ালে এই সবগুলো ছবি ওপেন করতে চাই তাহলে আমি শিফট চাপ দিয়ে এটার উপরে ক্লিক, বা একবার এই পাশে ক্লিক দিলে সবগুলো ছবি কি সিলেক্ট হবে। সেটা দিলে সব ছবি সিলেক্ট হবে। প্রথমটা ক্লিক দিলাম, শিফট চাপ দিয়ে লাস্টেরটাই ক্লিক দিলে সব ছবি আমার কি সিলেক্ট হবে। কিন্তু আমার যদি দরকার হয় প্রথমটা এবং লাস্টেরটা, মাঝখানেরগুলো দরকার নেই, তখন আমার কিভাবে আমি ওপেন করবো সেগুলো। প্রথমটার উপরে এটা ক্লিক দিলাম, তারপরে যেইটা আমার দরকার সেটার ভিতরে যাওয়ার জন্য আমি কন্ট্রোল প্রেস করে তারপরে আমি সেই ছবিটার ভিতরে আমি এটা ক্লিক দিলাম। দেওয়ার পর আমি যদি ওপেন দেই তাহলে দেখতে পারবো দুইটা ছবি আমার দুইটা উইন্ডোতে আমার কাছে আসছে। এখানে একটা, এখানে একটা। তা এইখানে একটা ছবি আমি দিছিলাম এই ঘড়িটা, আর ওইখানে একটা আমি ম্যান পিকচার যেটা ডাউনলোড করছি সেটা এখানে আসছে। আর আমরা ছবিটা এইভাবেও নিতে পারি বা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেও নিতে পারি। আমরা যদি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারটি একটু বড় করি, তারপর যাইতে হবে ডাউনলোড। আমরা ডাউনলোডে সেভ করছিলাম এইটা, আর আমি চাই এইটা, এই দুইটা। আমি চাই এই দুইটা ছবি বা প্রথমটা এবং লাস্টটা, এই দুইটা ছবি আমার কি ফটোশপে নিতে হবে। আমি এইখানে একটা ক্লিক দিছি, শিফট না শিফট দিয়ে দিলে আমি যদি এইখানে ক্লিক দিতাম তাহলে সবগুলোই ধরতো। এখন আমি কন্ট্রোল প্রেস করে দিছি, এই জন্য শুধু এই দুইটা ছবি সিলেক্ট হয়েছে। এই দুইটা ছবি সিলেক্ট হওয়ার পর আমার যে কোনো একটা ছবির উপরে যেতে হবে। যাওয়ার পর সেই ছবিটার উপরে ক্লিক দিয়ে মাউসটা ড্র্যাগ করে, আমি কিন্তু মাউসটা হোল্ড করে ধরে রাখছি, আমি কিন্তু মাউসটা ছাড়ি নাই। মাউসটা হোল্ড করে ধরে রেখে ড্র্যাগ করে ফটোশপ সফটওয়্যারটির উপরে আনতে হবে, এই লোগোটার উপরে ফটোশপে আনার পর ফটোশপ সফটওয়্যারটি ওপেন হবে। তারপর এই যে আমরা এইখানে একটা ইয়া দেখতে পাচ্ছি, এটার উপরে ছাড়তে হবে। আবার আমি দেখাই দিই, এখান থেকে এই দুইটা সিলেক্ট করতে হবে, প্রথমটা ক্লিক, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে লাস্টেরটা যেটা আমি নিতে চাই সেটার উপরে ক্লিক দিব। দেওয়ার পর আমি যে কোনো একটা ছবির উপরে যাব, ছবির উপরে যাওয়ার পর সেই ছবিটা ড্র্যাগ করে আমি ওই সফটওয়্যারটার উপরে গেলাম। সফটওয়্যারটা উপরে গেলে সফটওয়্যারটা ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইখানে আমাদের ওয়ার্ক প্লেস, এখানে আমরা কাজ করি। আর উপরে দেখতে পারবো একটি বার আছে, এই ট্যাবটা, এই ট্যাবে এই যে একটা আছে ডকুমেন্ট, এই ডকুমেন্ট বরাবর এই ট্যাবটার উপরে আমরা কি ছবিগুলো এনে ছেড়ে দেব। যদি এখানে ছেড়ে দেই
তাহলে যে দুইটা আমরা ছবি নিয়েছিলাম, দুইটা উইন্ডোতে আমাদের কি দুইটা ট্যাবে দুইটা আসছে এই ট্যাবটার ভিতরে। হ্যাঁ, তাহলে এই ট্যাবের ভিতরে আমরা কি ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে এই ছবি দুইটা ওপেন হবে। আমি যদি এই ছবিটা দেই, আমার দরকার এই ছবিটা, এই ছবিটাকে আমার রিসাইজ করতে হবে। আমার এই এতটুকু দরকার নাই, এতটুকু দরকার নাই। আমরা আগে ক্লাসগুলোতে টুল বারে সকল টুল শিখছি, এখন এই টুলগুলো দিয়েই আমরা এখন এই পিকচারটার কাজগুলো করব। কারণ এইখান থেকে আমি ক্রপ টুল যেটা আছে, ক্রপ টুল, সেটা আমি রাইট বাটনে ক্লিক করে ক্রপ টুলটা নিয়ে নিলাম। ক্রপ টুলটা নেওয়ার পর আমরা ইচ্ছে মতো এখন ফ্রিভাবে কিন্তু এটা ক্রপ করতে পারতেছি, কিন্তু যখন আমরা উপরে কোনো সাইজ দিয়ে নিব তখন কিন্তু আমরা ফ্রিভাবে করতে পারবো না। সেই সাইজ অনুসারেই আমার কি এটা করতে হবে। এখান থেকে আমি যদি রেশিওটা দিয়ে নেই বা সাইজটা দিয়ে নেই, এখান থেকে আমরা যদি যে কোনো যেই সাইজ করতে চাই, আমরা চাই কি এখান থেকে 1.5 ইঞ্চি ইঞ্চি, আর এইখানে থাকবে 1.9 ইঞ্চি। এটা 5 ফুট সাইজের, একটা 5 ফুট সাইজের ছবির সাইজ এটা 1.9 ইঞ্চি। আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে সাইজটা দিয়ে নেবেন। আর এইখানে রেজুলেশন যে প্রিন্টের জন্য হয় সেটার জন্য আমি আগেই বলছি যে 300 রেজুলেশন দিয়ে আমরা কাজ করবো। 300 দেওয়ার পর এখানে পিক্সেল বাই ইঞ্চি আছে, পিক্সেল বাই সেন্টিমিটার, যদি আমি সেন্টিমিটার দিয়ে করি তাই সেন্টিমিটার, ইঞ্চি দিয়ে বলে ইঞ্চি। আর আমি যদি ক্লিয়ার দিই, এইখানে যতগুলো সাইজ দেওয়া আছে, রেশিওটা দেওয়া আছে, পুরোটাই কিন্তু চলে যাবে। তো এখন এইখানে রেশিওটা দেওয়ার পর আমি কিন্তু এই ক্রপের অপশনটার ভিতরে আসতে হবে। ক্রপ অপশন এই এরিয়াটার ভিতরে আসার পর আমি এই যে মুভ টুলের মতো একটা আমার কার্সরটা হয়ে গেছে মুভ টুলের মতো, বাইরে গেলে কিন্তু অন্যরকম হয়, কিন্তু ভিতরে আসলে কিন্তু এই এরিয়ার ভিতরে আসলে ক্রপ টুলের ইয়াটা আইকনটা আমার কি মুভ টুলের মতো হয়ে যায়। এটা মুভ টুলের মতো হয়ে যায় কারণ মুভ করার জন্য এটা হয়। এখন আমরা যদি এখান থেকে মুভ করতে চাই এক স্থান থেকে, এটা ছবিটার উপরে ক্লিক দিয়ে আমি এই এরিয়াটার ভিতর থেকে ক্লিক দিয়ে সেই স্থানটা আমি কি ড্র্যাগ করে এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি। আমি সোজাভাবে এটা কি সোজা করে তারপরে আমি কি ইন্টার প্রেস করতে পারি, বা এইখান থেকে যে ক্লিক মার্ক আছে সেটার উপরে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে ছবিটা পাসপোর্ট সাইজে হয়ে গেছে একবারে। যে সাইজ দিয়ে দিছি সেই সাইজ অনুসারে আমার কি ছবিটা হয়ে গেছে। আমরা যদি চাই এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, আগের ক্লাসেও দেখছি আমরা। তবে আমরা যদি এখন সিলেক্ট করতে চাই, তবে আমি যদি এখন পেন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে আমার অনেক সময় লাগবে। এখান থেকে যদি আমি পেন টুল দিই, পেন টুল দিয়ে করতে পারবো। অল্টার প্রেস করে এই বাকি অংশটুকু আমি কেটে দিই। আমরা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে এখন ব্যাগে দিই, এটা দরকার নাই। কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি এক কালার, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু একটা কালারই সলিড কালার রয়েছে, তো আমাদের এই পেন টুল দিয়ে করার থেকে আমরা যদি ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল দিয়েও আমরা করতে পারি। আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়েই করবো। ম্যাজিক ওয়ান টুলটা নেওয়ার পরে এখানে যদি একটা ক্লিক দিই, পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ধরছে। আমরা পেন টুল দিয়ে যা 10 মিনিটে করলাম তা আমরা কিন্তু 1 মিনিটেই এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কিন্তু করতে পারবো। আর এইখানে দেখতে পাচ্ছি বাড়তি অংশ ভিতরে যেটুকু সিলেক্ট হয়ে গেছে, এতটুকু যদি আমি না ধরতে চাই, এতটুকু আমি বাদ দিব। এই জন্য আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করবো। তার জন্য আমি কি করতে হবে, একটু জুম করে দিতে হবে। ওটা সাবজেক্ট একটু জুম করলাম, তারপরে আমার এতটুকু দরকার নেই। আমরা এখানে আমরা মাইনাস প্রেস করলে মাইনাস আসবে, কি অল্টার প্রেস করলে আমাদের কি মাইনাস আসবে, ডিলেট। আমরা যদি এতটুকু ডিলেট করতে চাই, এতটুকু এই সিলেকশনটা ডিলেট হয়ে যাবে। আর মাইনাস আনতে চাইলে আমার অল্টার প্রেস করতে হবে। অল্টার বাটনে প্রেস করে আমি এইখানে একটা ক্লিক দিলাম, তাহলে আমার কি এতটুকু গেল। আবার এখানে একটা ক্লিক, পুরোটাই গেল। কারণ আমার যদি দরকার আবার এতটুকু পুরোটাই গেছে, তাহলে আমার কি শিফট চাপ দিয়ে আমার কি এতটুকু আনতে হবে। যেহেতু আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে ঝামেলা হইতেছে, তাহলে যদি আমরা এই টুলটা না ব্যবহার করি, অন্য টুল ব্যবহার করি, অন্য টুল দিয়েও কি করতে পারবো। বা আমরা এই এতটুকু সিলেকশন করার পরেও অন্য টুলটা নিতে পারবো। এইখান থেকে কুইক সিলেকশন টুলটা, কুইক সিলেকশন টুল নেওয়ার পর মাইনাস আনতে গেলে আমাদের অল্টার বাটনে প্রেস করতে হবে। অল্টার বাটন প্রেস করে এতটুকু আমি মাইনাস করে দিলাম, এইদিকে আমি ড্র্যাগ করলাম। আমি অল্টার বাটন প্রেস করে এইখানে একটু ড্র্যাগ করলে মাউসটা এই যে যতটুকু করবো সেতটুকুই কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু সুন্দরভাবে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করছে, সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই কালারটা চেঞ্জ করতে চাই, আমি আগেই বলছি ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার ব্যাকস্পেস প্রেস করতে হয়, আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস। আমরা অনেকেই ভুল করি যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার না হয়, ব্যাকগ্রাউন্ড কালার হয়তো পিছে, ফরগ্রাউন্ড কালার উপরে। না, ফরগ্রাউন্ড কালারও নিচে দেওয়া যাবে, উপরেও দেওয়া যাবে, আবার ব্যাকগ্রাউন্ড কালারটাও নিচেও দেওয়া যাবে, উপরেও দেওয়া যাবে।
তা আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিতে চাই, তাহলে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, তাই আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে এই সাদাই হয়ে গেছে। যেই কালার এখানে আছে সেই কালারটাই এখানে আবার কি প্রবাহিত হবে। তারপর এখানে আছে কি ব্লু কালার, নেভি ব্লু কালার। এই কালারটা যদি আমি এখানে আনতে চাই ফরগ্রাউন্ড কালার, তাহলে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে। তা আমি যেই কালারটা এখানে দিতে চাই সেই কালারটাই কি এখন দিতে পারবো। এখানে একটা ক্লিক দিলেই কালার পিকার আসবে। এই কালার পিকারটা আমরা কি এইখান থেকে একটা দেখতে পাচ্ছি আইকন অ্যারো, এই অ্যারোটাকে ধরে আমার কোন কালারের মতো করতে চাই সেই কালারের উপরে নিতে দেবো। রেড করলে রেড, আমি ব্লু করি ব্লু, আমি যদি পিঙ্ক করি পিঙ্ক। আমি যেই রকম করতে চাই, যেই কালারটা আমার পছন্দ, এই কালারটার সাথে যাবে, মিল ম্যাচ খাবে, মিল হবে, সেই কালারটাই আমি দিই। এই জন্য আমি এই অ্যারোটা আমি টান দিয়ে সেইখানে নিয়ে যাবো। এইটা যেমন ব্লুর অংশ, এইটা আবার ইয়েলো, এটা আবার রেড, নিচের দিকে রেড, উপরের দিকে অরেঞ্জ, আবার উপরে ব্লু, আবার এইখানে পিঙ্ক, এখানে রেড। আমার যেই কালার দরকার, এখান থেকে কালার কম্বিনেশন আমার অনেক আছে। এইখান থেকে আমার দরকার কি এতটুকু রেড, আবার কি পিঙ্ক, দুইটা মিলতে হইলে আমার মাঝখানে রাখতে হবে। পিঙ্কেও যাবো না, রেডেও যাবো না, উপরে। আমি কিন্তু দুইটা মাঝখানে রাখলে কিন্তু দুইটা কালার কম্বিনেশন হবে, এখানে কালার তৈরি হবে। তা আমি এইখান থেকে যদি ব্লু দেই, ব্লুর ভিতর থেকেও আমার এইখানে যেই ফ্লোরটা আছে এইখান থেকে আমি কি কালার একটু হালকাও করতে পারবো, একটু ডিপ করতে পারবো। আমি যেরকম করতে চাই সেই কালার অনুযায়ী আমি কি কালারটা করে নিতে পারবো আমার মন মতো। যেই কালারটা এই ডিজাইনটার সাথে যাবে বা এই ছবিটার সাথে যাবে সেই কালারটা আমি কি এখানে দিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছি যে নিউ, এখানে কারেন্ট, কারেন্ট কালার। এই যেটা হইলো আগের কালার আছিল সেটা কারেন্টে থাকবে, আর এখানে নিউ, নিউতে থাকবে। যেটা আমরা এখন দিব এখান থেকে, আমরা এখান থেকে দেখতে পারবো কোন কালারটা এখানে চলতেছে। এখানে এই কালারটা দিলে আমি অনেক করে ভালো হবে। কারণ যেই কালার আপনার দরকার না সেই কালার আমি এই কালারও দিতে পারি। দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দিতে পারবো ফরগ্রাউন্ড কালারটার ভিতরে যেই কালারটা দিয়েছি আমরা সেই কালারটাই কিন্তু এখন সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা ফরগ্রাউন্ড কালারটাই ব্যাকগ্রাউন্ড কালার আনতে চাই তাহলে কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস, তাহলে কিন্তু সেই কালারটা আমার কি এইখানে চলে আসছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, কন্ট্রোল ডি প্রেস করি, যখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা সলিড কালার এক কালার না থাকবে তখন আমরা কি করব। এখন সলিড কালার একটা কালার আছে, এই জন্য আমরা কি করলাম, এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে দুইটা টুলের মাধ্যমে কি আমরা সিলেক্ট করতে পারলাম। কিন্তু যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক কিছুই থাকবে, অনেক সাবজেক্ট অনেক অবজেক্ট থাকবে, তখন আমরা কি করব, তখন আমাদের পেন টুল দিয়ে বা এইখান থেকে লেসো টুল, পলিগন লেসো টুল, এইগুলো টুলের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। বা আমরা অনলাইনে বিভিন্ন এআই টুলস আছে, সেই এআই টুলসের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। তো আমি এইখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই পেন টুল দিয়ে, সেজন্য আমি পেন টুল নিয়েছি। পেন টুল দেওয়ার পরে এইখানে একটা বাইরে ক্লিক দিলাম। কারণ এইখানে ক্লিক দিলে কিন্তু যদি এতটুকু বাদ যায় তাহলে খারাপ লাগবে। আমি কিন্তু পুরো নিখুঁতভাবে করতে গেলে বাইরে একটা ক্লিক দিতে হবে, বাইরে থেকেই ধরতে হবে। এতটুকু আমি ক্লিক দিয়ে মাউস ড্র্যাগ করে উপর দিকে নিলাম। আবার এখানে অল্টার প্রেস করে দিলে বাকি অংশটুকু কেটে যাবে। আবার এইখানেও হালকা আমি এইভাবে পুরো ছবিটাকে কি সিলেক্ট করতে পারবো। আমি যদি সিলেক্ট করি এখানে একটু রাউন্ড শেপ আছে, রাউন্ড করার জন্য ক্লিক দিয়ে সেই যেমন আবার এখানে এইখানে একটু রাউন্ড শেপ, এখান থেকে আমরা রাউন্ড করে নেব। ক্লিক অল্টার প্রেস করে আমি ক্লিক দিলাম। আবার এইখানেও আমরা দেখবো কীভাবে করলে আমাদের ভালো হবে, সেইভাবে আমরা কি করে নেব। সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে এসেও একটু রাউন্ড শেপ আছে, এখান থেকেও রাউন্ড করে দিলাম। এখান থেকে এখানেও একটু রাউন্ড আছে, রাউন্ড করে নিলাম। আমরা দেখে নেব কোনখানে ক্লিক দিলে আমার পুরো ভালোভাবে রাউন্ড হবে, পুরো অংশটাই ধরবে, যেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ভিতরে না আসে। এখান থেকে আমি রাউন্ড করে দিই, এখান থেকে আবার এতটুকু আমি কি রাউন্ড করে দিলাম। এখানে অল্টার দিয়ে আমি এখানে ক্লিক দিলাম। আবার এইখানে হালকা রাউন্ড আছে, এখানে হালকা রাউন্ড করে দিলাম।
এইখানে ক্লিক দিই, আর এখানে একটা ক্লিক, এখানে ক্লিক দিয়ে একটু রাউন্ড ফেলতে হবে জায়গা, দেওয়ার পর এখানে যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু আমার কি পুরো অংশটাই কেটে যাবে। আমি হালকা উপরের দিকে রাউন্ড করি, আমি যদি আস্তে আস্তে করে উপরের দিকে, আমি কিন্তু বাহিরে একটা এখন ক্লিক দেব, বাহিরে ক্লিক, এখানে আমার একটা ক্লিক দিয়ে দিতে হবে, তাহলে জয়েন্ট হবে। এখান থেকে পুরোটা আমি বাহির দিয়ে নিয়ে আসলাম। আমি যদি ভিতর দিয়ে নিয়ে আসতাম তাহলে যতটুকু আমার বাকি থাকতো উপর দিয়ে সেতটুকু কিন্তু সিলেক্ট হইতো না। এখন যতটুকু আমি ধরছি পুরো বাহির দিয়ে পুরাটাই সিলেক্ট হবে। এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করি, মেক সিলেকশন দেই, ওকে দেই, এখান থেকে দেখতে পারবো পুরো ইয়াটাই সিলেক্ট হয়েছে এখান থেকে পুরোটা। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালারটা এখানে সেট করতে চাই, অ্যাপ্লাই করার জন্য আমার কি দিতে হবে, ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে দেখতে পারবো নিখুঁতভাবে আমরা পেন টুলের মাধ্যমে কিন্তু কালারটা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো ইমেজের, বুঝতে পারছি সবাই। এবার আমরা যদি এখন কন্ট্রোল জেড দিই, আগের কালারটা আবার আনি, বা আমি যদি হোয়াইটই দিই, কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি আবার আগের জায়গায় যাইতেছি, কন্ট্রোল ডি দিলেই এতটুকু যে সিলেক্ট করছি এই সিলেক্ট অপশনটাকে যদি আমরা ডি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি দিব, কন্ট্রোল ডি। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এই সিলেকশনটুকু আমার কি ডি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন যদি এই যে চুলের এই অপশনগুলো আছে কালো, এই চুলের অংশগুলো কালো আছে, এই চুলের অংশ যদি আমি সাদা করতে চাই, সাদা আছে, এখন যদি আমি কালো করতে চাই, এইগুলোর সাথে ম্যাচ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, বার্ন টুল নিতে হবে। এখান থেকে এই টুলটার ভিতরে আছে বার্ন টুল, এখানে আমি ডটস টুলের আইকনে ক্লিক দিয়ে আমি বার্ন টুলটা নিলাম। বার্ন টুল দিয়ে ব্ল্যাক করা যায়, আমি ডার্ক করতে পারি। এখন আমি যদি এখানে কয়েকবার প্রেস করি তাহলে মাউস দিয়ে কয়েকবার ক্লিক করলে কিন্তু ব্রাইট যেখানে আছে সেই অংশটা কিন্তু আমার কিন্তু ডার্ক করে দিতেছে। তো আমরা যদি চোখের অংশগুলো বা ভুরুগুলো যদি একটু ব্ল্যাক করতে চাই ডার্ক, আমরা এইখান থেকে একটু প্রেস করে নেব 2-3 বার। তো আমাদের হয়ে গেছে। এখন যদি এই ছবিটা একটু ডার্ক থাকে আর একটু আমাদের লাইট বাড়াইতে হয় ব্রাইটনেস, তাহলে আমরা কি করব, কন্ট্রোল এল দিয়ে লেভেল আনবো, বা ইমেজ থেকে আমরা দেখতে পারবো অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কি দিব, লেভেল, এই যে কন্ট্রোল এল বা এই যে লেভেলস, এই লেভেলসটা দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবো বা কমিয়ে দিতে পারবো। এইখানে যে এই অপশনটা আছে, এইখানে একটু আছে, এখানে একটা অ্যারো আছে, এইখানে একটা অ্যারো আছে, এই অ্যারোগুলো দিয়ে আমরা যদি একটু এইদিকে টানি তাহলে দেখতে পারবো একটু ব্রাইট হয়। আর এটা দিয়ে টানলে পুরো পুরো পিকচারটার ভিতরেই ব্রাইট হবে। আর এটা যেখানে হোয়াইট আছে সেখানে আর একটু বেশি হোয়াইট করে। আর এইটা হইলো একটু ডার্ক করবে, এই সাইডে যদি আমি এই অ্যারোটাকে এই সাইডে নেই তাহলে দেখতে পারবো এটা আরো কি ডার্ক হয়। ছবিটা যত এদিকে নিব সাথে কি আমার কি ছবিটা ডার্ক হবে। আমার ডার্ক দরকার নেই, যতটুকু আছে উজ্জ্বল আমার যতটুকু। আমি যদি কমে দিতে চাই কমে দিতে পারবো, আবার এই সাইড থেকে যদি চাই বাড়িও দিতে পারবো। এভাবে আমরা লেভেলস করতে পারি, বা আমরা যদি কারভাস আনতে চাই এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যে কারভাস, এইখান থেকে কারভাসটা আমি কি এখান থেকেও বাড়িয়ে দিতে পারবো। এই যে একটা লাইন আছে, এই লাইনটা এইখানে মাঝ বরাবর ক্লিক দিলাম বা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে উপর দিকে নিলাম। আমি দুইটা ক্লিক দিয়েছি জন্য এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। এই পয়েন্টটা দ্বারা একটু উপরে গেলে ব্রাইট একটু এই সাইডে হবে, একটু এই দিক দিলে এই দিকে। কারণ আমার একটাই দরকার, সেজন্য আমি কী করবো, আবার এখান থেকে কারভাস আনবো, অ্যাডজাস্টমেন্ট, এই কারভাস কন্ট্রোল এম। এখান থেকে আমি যদি এই যে মাছ বরাবর মিডল পয়েন্টে আমি ক্লিক কিন্তু ছাড়ি নাই, এক ক্লিকে কিন্তু আমি এইখানেও নিতে পারবো, এইখানেও নিতে পারবো, বিভিন্ন স্থানে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা সরাইতে পারবো। আমি কিন্তু ক্লিক এখনো ছাড়ি নাই, আমার যতটুকু অ্যাডজাস্টমেন্টের দরকার বা এই যে অ্যাডজাস্টমেন্টের দরকার আমি সেতটুকু কিন্তু ব্রাইট করতে পারবো। বা এখানে নিচের দিকে আসলে এই যে দাগটা আছে লাইনটা নিচের দিকে আসলে একটু কিন্তু ডার্ক হবে, আর উপর দিকে গেলে কিন্তু একটু ব্রাইট হবে। তা আমি একটু ডার্ক করি না, আমি যদি এখন ওকে দেই তাহলে আমি যেই কালারটা এখান থেকে কারবাসে দিয়ে দিছি ডার্ক করে, সেই কালারটা কিন্তু এখানে ইমেজের উপরে আসছে। তো আমাদের এই ছবির ভিতরে কোনো বোন টোন নাই, যদি বোন টোন থাকতো তাহলে আমরা রিমুভ করতে পারতাম।
এখানে যেমন বন্টন নাই কোনো, আমরা যদি চাই এই যে এখানে যে একটু দাগ আছে সমান করতে চাই, এখানে উঁচু একটু নিচু, তাহলে এই উঁচু নিচু জায়গাগুলো আমরা সমান করবো কিভাবে? এখান থেকে আমরা যদি এইখান থেকে এই যে হিলিং ব্রাশ টুলটার ভিতরে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা প্যাচ টুলটা নিই, নিয়ে এতটুকু যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে টান দিই, তাহলে কন্ট্রোল ডি দিয়ে যদি আমি সারি এখন, ওকে কন্ট্রোল ডি, তাহলে দেখতে পারবো এখানে সমান হয়ে গেছে। আর যদি আমাদের এইভাবে যদি কোনো সমস্যা থাকে, এই দেখতে পাচ্ছি এই দিক দিয়ে একটু শ্যাডো শ্যাডো হয়ে গেছে, আমাদের একটু আমরা সরাবো কীভাবে? এইখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে নিব। স্পট হিলিং ব্রাশ টুলটা নেওয়ার পর এখানে একবার ক্লিক দিলাম, এখানে একবার ক্লিক দিলাম, আমি কিন্তু স্পটটা হিলিং ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা কি সরিয়ে দিতে পারতেছি। আমাদের ছবির ভিতরে যদি কোনো স্পট থাকে আমরা কিন্তু সেটাকে সরিয়ে দিতে পারবো। আমি একটু জুম আউট করলাম, আসলে এই ছবির ভিতরে আর কোনো সমস্যা নাই, কিন্তু এই সাইড দিয়ে একটু ডার্ক আছে, এই সাইড দিয়ে একটু ব্রাইট আছে, তবে এই সাইড দিয়ে যদি আমরা একটু ডার্কটাকে যদি একটু ব্রাইট করতে চাই, তাহলে আমরা কি দিতে পারি, এখান থেকে ডটস টুলটা নিব, নিয়ে যে কানটার উপরে যদি আমরা কয়েকবার প্রেস করি মাউসটা দিয়ে, তাহলে দেখবো এইটুকু কি ব্রাইট হয়ে গেছে। আমি থার্ড ব্র্যাকেট ফার্স্টটা দিয়ে একটু ছোটো করে নিলাম, সার্কেলটাকে ছোটো করার পর আর একটু বড় করি, এইখান থেকে আমি কিন্তু এই জায়গাটুকু কিন্তু আমি ডার্কটুকু কিন্তু আমি ব্রাইট করতে পারবো, যতটুকু দরকার আমি সেতটুকু কি করে নিব। আবার নিচে এই গলার অংশটুকু কিন্তু আমি ব্রাইট করতে পারবো, আমার যেটুকু দরকার আমি সেতটুকু কি করে নিব। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতোই রাখি, কন্ট্রোল জিরো। এখন এই ছবিটাকে যদি আমরা সেভ করতে চাই, এই ছবিটাকে সেভ করার জন্য আমাদের যাইতে হবে প্রথমে ফাইল, মুভ টুলটা সিলেক্ট করি, আমাদের যাইতে হবে এই ফাইল, ফাইল থেকে প্রথমে আসছিল এই সেভ, প্রথমে তারপরে আসছিল কি সেভ অ্যাজ, প্রথমে সেভ তারপরে সেভ অ্যাজ। তো আমরা যদি সেভ অ্যাজ দেই, আমরা যেহেতু এই ফাইলটাকে সেভ করি নাই আগে এবং পরে কখনো সেভ করি নাই, এই জন্য আমরা কি প্রথমে সেভ অ্যাজ করে নিব। তারপর সেই ফাইলটাকে যদি আমি ওপেন করি, কোনো কাজ করি, সেটাকে যদি আমি সেভ দেই শুধু, তাহলে কিন্তু সেই ফাইলটার ভিতরেই ওই কাজ করা ডকুমেন্টটাই কিন্তু ওই ফাইলটার ভিতরেই আমার কি সেভ হবে। যদি আমি সেভ অ্যাজ দেই, সেভ অন ইয়োর কম্পিউটার দিলাম, তারপর আমি দিব ডাউনলোড, ডাউনলোড দেওয়ার পর এখানে কি দিতে হবে, এখানে প্রথমে আছে ফটোশপ পিএসডি, এখানে পিএসডি ভার্সনে যদি সেভ করতে চাই, তাহলে কিন্তু এই ফাইলটা বা এই ডকুমেন্টটা আমি কিন্তু ফটোশপে আবার ওপেন করতে পারবো। জেপিজি দিলেও আমরা ওপেন করতে পারবো, পিডিএফ দিলেও ওপেন করতে পারবো, অন্যান্য ফাইলগুলো দিলেও ওপেন করতে যাবে, কিন্তু পিএসডি দিলে সেই ফাইলটাতে আমরা আবার কি কাজ করতে পারবো। আবার এখন যে আমরা যদি জেপিইজি দিয়ে সেভ করি, তাহলে কিন্তু সেই ওটার উপরে কাজ করতে গেলে আবার নতুন করে কাজ করতে হবে। তো আমরা যদি পিএসডি সেভ করি, তাহলে সেটা আবার ওপেন করলে ফটোশপেই ওপেন হবে। আর এটা কিন্তু আমাদের ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আনতে হবে বা ফাইল থেকে ওপেন করে আনতে হবে। তো আমি যদি পিএসডি সেভ করি, পিএসডি দিয়ে ডাউনলোড, এখানে যদি আমি ওয়ান দিই, ওয়ান দিয়ে দিই, এখান থেকে পিএসডি দিয়ে আমি দিয়েছি সেভ অ্যাজ টাইপে আমি দিয়েছি কি পিএসডি বা ফটোশপ, আর এখানে দিয়ে দিয়েছি ফাইল নেম ওয়ান, এখানে রিনেমটা থাকবে ওয়ান নেমটা, ফাইলের নেম। এখান থেকে আমি দিলাম সেভ, সেভ দেওয়ার পর এখানে যদি একটা অপশন আসতো তাহলে আমি ওকে দিতাম, আর যদি না আসে তাহলে সেভ হয়ে যাবে। আমি যদি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিই, বা আমি যদি এখানে ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজার যাওয়ার পর আমি যদি ডাউনলোড একটা প্রেস করি, তাহলে এখান থেকে দেখতে পারবো এখানে পিএস বা ফটোশপ, ফটোশপের একটা ফাইল আছে। এই ফাইলটাকে যদি আমি কি নাম দিছিলাম, দিছিলাম ওয়ান। এই জন্য আমি যদি এই ফাইলটাকে আবার ওপেন করতে চাই, এটার উপরে যদি ডবল ক্লিক করি, তাহলে কিন্তু সেটা আবার কি ফটোশপেই ওপেন হবে। এটা ওপেন অবস্থায় আসার জন্য এটা ওপেন হয়েছে। আমি যদি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলাম, এখন যদি আমি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজার থেকে যদি আমি এই ফটোশপের এই ফাইলটাকে যদি আবার ওপেন করতে চাই, এটার উপরে আমি কি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমরা জানি ফটোশপের ফাইলগুলো বা যে কোনো ফাইল ওপেন হয়। ডবল ক্লিক করার মাধ্যমে কিন্তু আমার এই ছবিটা বা এই ইমেজটা ওপেন হয়েছে ফটোশপের ভিতরেই। কন্ট্রোল জিরো প্রেস করে আমি জুম করে নিলাম, এখন এটা ফটোশপ ফাইল জন্য ফটোশপের ভিতরেই ওপেন হয়েছে। এখন যদি আমার এই ফাইলটা অন্য ফরম্যাটে লাগতো, পিডিএফ বা জেপিজি বা অন্যান্য ফাইলে বা অন্যান্য ফরম্যাটে পিএনজি, তাহলে আমরা কি করতাম, এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ,
সেভ অ্যাজ থেকে সেভ অন কম্পিউটার, এইখান থেকে পিএইচডি দিয়ে প্রথমবার সেভ করছিলাম। এখন এইখান থেকে আমরা অন্যান্য ফরম্যাটেও সেভ করতে পারবো। এ ফটোশপ ইপিএস, তারপরে অন্যান্য ফরম্যাট আছে এখানে অনেক ধরনের, জেপিজি, তারপরে এখানে আছে পিএনজি, তারপরে পিডিএফ। আমাদের এই পিএনজি, পিডিএফ, জেপিজি আর পিএইচডি, পিডিএফ আর এইগুলাই লাগবে, আর কোনো ফাইল আমাদের বেশি দরকার হয় না। ফরম্যাটগুলো এই কয়টা ফরম্যাট হলে আমাদের হয়। তা আমরা যদি এই কয়টা ফরম্যাট দেখতে চাই, তাহলে আমরা প্রথমে দেখছি আমরা কি পিএইচডি ফটোশপে যে ফাইলটা আছে। এখন যদি আমরা দেখি জেপিইজি বা জেপিজি, এর উপর এটা ক্লিক দিলাম। জেপিজি একটা ছবির ফাইল। এখন এটাকে যদি আমরা এই ফাইল নেমটাকে 2 দেই, 2 দিয়ে এখানে দিলাম কি সেভ। এই যে এখন জেপিজি অপশনটা আসছে, পিএইচডির সময় সে অপশন আসে নাই, এখন জেপিজির সময় আসছে। এইখানে আমরা কোয়ালিটি কম দিয়ে দিতে পারি, যেহেতু আমার দরকার। আমি যদি পুরো হাই কোয়ালিটি দিয়ে লার্জ ফাইল দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে ম্যাক্সিমাম 12 আছে। তারপরে এখান থেকে যদি আমি ওকে দিয়ে নিই, ওকে দেওয়ার পর এখন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই, এখানে একটা রিফ্রেশ দিই। আমরা যদি রিফ্রেশ দেই, এইখানে 2 নাম্বার ফাইল, আমরা ফাইলের নেম দিয়েছিলাম 2, এই জন্য এখানে একটা ছবির ফাইল আসছে। এটা ছিল পিএসডি ফটোশপ ফাইল, এটা হইলো কি জেপিজি, এটা ছবি ফাইল। এখন এই ছবিটা যদি ওপেন করতে চাই, আমার কিন্তু এটা ফটোশপে ওপেন হয় না, এটা কিন্তু সরাসরি আমার এই ফাইল মেজারই কিন্তু ছবিটা ফটো আকারে ওপেন হয়েছে। আর এটা কিন্তু পিএসডি যেহেতু, সেহেতু আমার কি একবারেই ফটোশপে ওপেন হয়েছে। তা আমি যদি এখন এটাকে আবার জেপিইজি মোডে সেভ করছি, এখন যদি আমি পিএনজি মোডে সেভ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো আবার ফাইল, ফাইল থেকে আবার সেভ অ্যাজ, সেভ অন ইওর কম্পিউটার, এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ টাইপে আবার আমি এখান থেকে পিএনজি দিয়ে দেবো। এখান আগের বার দিয়েছিলাম জেপিইজি, কারণ আমি জেপিইজি ফরম্যাটে সেভ করবো। এখন আমি দেবো পিএনজি, কারণ আমি পিএনজি ফরম্যাটে আমি সেভ করবো। কারণ পিএনজি ফরম্যাট দেওয়ার পর এখানে ফাইল নেম আমি 3 দিয়ে দিলাম। 3 দিয়ে আমি যদি এখন সেভ দেই, এখান থেকে ওকে দিয়ে দিই। ওকে দিলে আমরা যদি আবার ফাইল ম্যানেজারে যাই, যাওয়ার পর এখানে আবার একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে এখন 3 নামে যে ফাইলটা আছে, এটার উপরে যদি আমরা ডবল ক্লিক করি, দুইটা আমরা দেখতে পারি, দুইটা ফাইল দুইটাই একই রকম লোগো, একই রকম দেখতে দেখায়। আর আমরা বুঝবো কিভাবে এটা জেপিজি, এটা পিএনজি। এখানে দেখতে পাচ্ছি লেখা পিএনজি, এখানে জেপিজি। আমরা যদি তাও না বুঝি, আমরা ভিতরে এই ফাইলটার ভিতরে ঢুকবো, ডবল ক্লিক করে ভিতরে ঢুকলে আমাদের এখানে লেখা আছে পিএনজি। আমার প্রথমে ফাইল নামটা দেখাইবে, ফাইল নাম দেখানোর পরে এখানে ডট দিয়ে তারপরে এটা কোন ফরম্যাটে সেভ করা আছে সেই মুডটাও এখানে কিন্তু দেখাই দিবে। এখানে কি ফরম্যাটে সেভ করা আছে, পিএনজি, এই জন্য এটা পিএনজি ফরম্যাটে। আর আমি যদি 2 নম্বরটা ওপেন করি, তাহলে এখানে দেখা যায় জেপিজি, এটা আমি যেই ফরম্যাটে সেভ করছি জেপিজি, এই জন্য জেপিজি ফরম্যাটে এখানে দেখাইতেছি। ফাইল নেম দিয়েছিলাম 2, 2 পরেই আমার কি ডট দিয়ে তারপরে আমার কি যেই মুডে সেভ করছি সেই মুডটা দেখাইছি। তা আমরা যদি এখন পিডিএফ ফাইলটা আমরা সেভ করতে চাই পিডিএফ ফরম্যাটে, তাহলে আমরা দেখতে পাবো আবার ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে সেভ অন ইওর কম্পিউটার, এখান থেকে আমার এই সেভ অ্যাজ টাইপ থেকে সিলেক্ট করতে হবে পিডিএফ, কারণ আমি পিডিএফ ফরম্যাটেই সেভ করব। পিডিএফ দেওয়ার পর ডাউনলোডে এখান থেকে আমি দিব 4, 4, 4 দিয়ে আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে যা চাবে ওকে, দ্য সেটিংস যা চাবে এখান থেকে অ্যাডোবি ফটোশপে, তা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর সেভ অ্যাডোবি পিডিএফ, এখান থেকে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে দিব, হাই কোয়ালিটি। এখান থেকে কম্পেটিবিলিটি এখান থেকে আমি দিয়ে দিব। আর এই যে অ্যাক্রো বোর্ড এখান থেকে দিয়ে দেবো পিডিএফ 4, অ্যাক্রো বোর্ড এখান থেকে 4 দিয়ে পিডিএফ 1.3। এটা দেওয়ার পর আমি যদি এখান থেকে সেভ পিডিএফ দেই, ইএস দেই, আমার কিন্তু এটা পিডিএফ ফরম্যাটে আমার ফাইল ম্যানেজারে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমি যদি এখানে একটু ডাউনলোডের উপরে ক্লিক দিই, এখানে 4 ফাইল নেম দিয়েছিলাম 4, আর এখানে পিডিএফ ফাইল, এই জন্য এটা পিডিএফ এর লোগো আসছে। পিএনজি আর জেপিজির লোগো কিন্তু একই প্রায়। এখন পিডিএফটার উপর যদি আমরা ডবল ক্লিক করি, পিডিএফটা আমরা পিডিএফ ফরম্যাটে যেহেতু সেভ করছি, সেটা মাইক্রোসফট এডস এর আন্ডারেই যাবে। ওই জাস্ট ওয়ান দিয়ে দিলাম।
আর পিডিএফ ফরম্যাটের ছবিটা কিন্তু এখন পেয়ে গেছি। এইখানে পিডিএফ আকারে সেভ করছি যেটা, সেটা কিন্তু পাসপোর্ট সাইজ সেভ করছি, এই জন্য কিন্তু এটা ছোট আকারে এইখানে আসছে। আমি যদি এটা কেটে দেই, পিডিএফ ফরম্যাটেও কিন্তু আমরা এখন সেভ করতে পারবো। আমরা আমাদের যেই ফরম্যাটগুলো প্রয়োজন, যেই ফরম্যাটে আমাদের সেভ করতে দরকার, আমরা সেভ অ্যাজে যাবো, যাওয়ার পর সেভ অন ইউর কম্পিউটার, এটা চাইতেও পারে নাও চাইতে পারে, যদি না চাই তাহলে ভালো, আর যদি চাই তাহলে সেভ অন ইউর কম্পিউটার দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে আমাদের যেই ফরম্যাটে সেভ করা দরকার এইখানে নামগুলো দেখে সেই ফরম্যাটে আমরা কি সেভ করে নিব। সেই ফরম্যাট আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এইখান থেকে ফাইল নেম দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে সেভ, সেভ দিলেই সেভ হয়ে যাবে। এখন আমি যদি এই ছবিটা কেটে দেই, কেটে দেওয়ার পর আমি যদি এইখান থেকে এই ছবিটা ওপেন করি, এক নম্বরটা যেহেতু ফটোশপে আন্ডারে, সেহেতু আমি ডবল ক্লিক করলে ফটোশপের ভিতরেই কিন্তু ওপেন হয়ে গেছে, Ctrl 0। এখন এই ছবিটার উপর যদি আমি একটু কাজ করি, কপালের ভিতরে আমি যদি বা টি শার্টটার ভিতরে যদি আমি একটু কোনো মানে কালার করে দিই, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখানে দেওয়া আছে, আমি এখানে গ্রিন কালার দিয়ে দিই, আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, Ctrl 0। আগের ছবিটা আসছিল কিন্তু একবারে ফ্রেশ, আর এখানে কিন্তু এখন আমি এই টি শার্টটার উপরে কিন্তু একটা গ্রিন কালার শ্যাডো দিয়ে দিয়েছি। এখন মুভ টুলটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে যদি আমি ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে ফাইল থেকে এখন দেখতে পাচ্ছি সেভ, আর একটা আছে সেভ অ্যাজ। আমি যদি সেভ দিয়ে দিই, যেই ফাইলটা আমি ওপেন করছি সেইটার উপরেই কিন্তু এই কাজ করাটা পুরোটাই সেভ হয়ে যাবে সেই ফাইলটার ভিতরেই। আর যদি সেভ অ্যাজ দিয়ে দেই তাহলে সেটার ভিতরে আমি আরেকটা ফাইল আমি সেভ করতে পারবো, ফাইল ম্যানেজারে কিন্তু আরেকটা ফাইল আমি আরেকটা নেম দিয়ে সেভ করতে পারবো। আর যদি আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এটা কেটে দিলাম, আগে কিন্তু আসছিল ফ্রেশ। এখন যদি আমি এই এক নম্বর ফাইলটাকে ওপেন করি, তাহলে এখন দেখতে পারবো যেইভাবে আমি কাজ করে আমি সেভ দিয়েছি শুধু সেভ, তাহলে কিন্তু ওই অবস্থায় কিন্তু আমার এখানে ওপেন হয়েছে, Ctrl 0। আশা করি আমরা সেভ অ্যাজ এবং সেভ এই দুইটাই বুঝতে পারছি। তো আমাদের এই লেয়ারটা লক করা নেই জন্য এটা কিন্তু মুভ হয়েছে, আর যদি এখান থেকে লক করা থাকতো তাহলে কিন্তু মুভ হইতো না। আমি যেখানে আসছিল প্লেস মতো বসায় এখান থেকে লক করে দিই, এখন কিন্তু এটা কি সরবে না, সরাইতে চাইলেও কিন্তু এটা সরানো যাবে না লক খোলা পর্যন্ত, Ctrl 0। আর যদি লক খুলতে চাই তাহলে এখানে এই তালা অপশনটা আছে, তালার উপরে একটা ক্লিক দিলেই আনলক হয়ে যাবে। আবার একটা এখানে ক্লিক দিয়ে আমি যদি আবার লকে দিই তাহলে এটা আবার লক হয়ে যাবে। আশা করি আমরা ফাইল থেকে যে সেভের অপশনগুলো আছে, সেভ এবং সেভ অ্যাজ, এই দুইটাই আমরা বুঝতে পারছি, সেভ অ্যাজও বুঝতে পারছি এবং সেভও বুঝতে পারছি। তো আর কি দেখা যায়, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি যেই কাজগুলো করছি সবাই এই কাজগুলো করে অ্যাসাইনমেন্ট করে সবাই ফেসবুক গ্রুপের ভিতরে আপলোড দিয়ে দিব। এই ভিডিওটা যদি আমরা না বুঝি, ভিডিওটা আমরা একবার না দুইবার না তিনবার করে দেখবো, যদি তাও না বুঝি আমাকে জিজ্ঞেস করবেন, তাহলে আমি বলে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।